ইঞ্জিনিয়ারিং গণিত 2 অধ্যাপক জিতেন্দ্র কুমার, গণিত বিভাগ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর। বক্তৃতা সংখ্যা 28, বিষয় পলিনোমিয়াল ইন্টারপোলেশন এর পরবর্তী অংশ। নমস্কার, ইঞ্জিনিয়ারিং গণিত 2 এর বক্তৃতায় পুনরায় স্বাগত। এটি হলো বক্তৃতা সংখ্যা 28 এবং আমরা পলিনোমিয়াল ইন্টারপোলেশন এই বিষয়ের উপর আরও অগ্রসর হব। সুতরাং এই বক্তৃতায় আমরা মূলত নিউটনের অগ্রগামী এবং পশ্চাৎগামী ইন্টারপোলেশন সূত্র বা ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা এর উপর ভিত্তি করে কিছু সংখ্যাসূচক উদাহরণ বা নিউমারিক্যাল এক্সাম্পলস সমাধান করব, যা পূর্ববর্তী বক্তৃতায় ইতিমধ্যেই নির্ণয় করা হয়েছিল। সুতরাং আসুন এই উদাহরণ দিয়ে একটি খুব সাধারণ গণনা করি, নিউটনের অগ্রগামী এবং সেই সাথে পশ্চাৎগামী ইন্টারপোলেশন সূত্র ব্যবহার করে। শুধু মনে রাখতে হবে যে আমরা পলিনোমিয়াল গণনার জন্য নিউটনের অগ্রগামী বা পশ্চাৎগামী বা অন্য কোনো বিন্যাস যাই ব্যবহার করি না কেন, পলিনোমিয়ালটি স্বতন্ত্র বা ইউনিক হবে। সুতরাং এখানে আমরা কোয়াড্রেটিক পলিনোমিয়ালটি নির্ণয় করতে চাই, কারণ এখানে 3টি বিন্দু দেওয়া আছে এবং এখানে অর্ডার 2 বা ডিগ্রি 2 এর পলিনোমিয়ালই সামঞ্জস্যপূর্ণ হবে। সুতরাং এখানে x এর মান 0, 1 এবং 2, তাই তারা সমদূরবর্তী বা ইকুইডিস্ট্যান্ট। আমরা পারি নিউটনের অগ্রগামী এবং পশ্চাৎগামী বা পশ্চাৎগামী ইন্টারপোলেশন সূত্র ব্যবহার করতে পারি। এই বিন্দুগুলিতে ফাংশনের মান 1, 2 এবং 1 দেওয়া হয়েছে। সুতরাং আমরা কোয়াড্রেটিক পলিনোমিয়ালটি নির্ণয় করতে চাই, যা এই সমস্ত বিন্দু 0, 1, 1, 2 এবং 2, 1 এর মধ্য দিয়ে যায়। সুতরাং আমাদের ডিফারেন্স টেবিল তৈরি করতে হবে। আমরা অগ্রগামী বা পশ্চাৎগামী ডিফারেন্স সূত্র যাই ব্যবহার করি না কেন। এই ডিফারেন্স টেবিল তৈরি করতে আমরা যা শিখেছি তা এই প্রকার। সুতরাং আমরা এখানে x এর মান 0, 1 এবং 2 বসাবো এবং তাদের ফাংশনের অনুরূপ মানগুলি বা করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুস অর্থাৎ 1, 2 এবং 1 বসাবো এবং তারপরে প্রথম অর্ডারের ডিফারেন্সগুলি শুধুমাত্র পরবর্তী মানটি থেকে পূর্ববর্তী মানটি বিয়োগ করে পরবর্তী মানটি গণনা করতে পারবো। সুতরাং এখানে 2 বিয়োগ 1 আসবে এবং তারপর সেখানে 1 বিয়োগ 2 পাওয়া যাবে। সুতরাং মূলত এখানে আমাদের 1 আছে এবং সেখানে এটি -1 এবং উচ্চতর অর্ডারের ডিফারেন্সগুলির জন্য আমরা আবার প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করব। সুতরাং এখানে এটি -1 1 2। সুতরাং দ্বিতীয় অর্ডারের ডিফারেন্সের জন্য আমাদের কাছে -2 আছে এবং এটি আমরা পেতে পারি। সুতরাং যদি 3টি বিন্দু থাকে, আমরা দ্বিতীয় অর্ডারের ডিফারেন্স পর্যন্ত যেতে পারি এবং স্বাভাবিকভাবেই আমরা একটি দ্বিতীয় অর্ডারের পলিনোমিয়াল পাব। সুতরাং এই ডিফারেন্স টেবিলটি সম্পন্ন করার পরে আমরা এখন অগ্রগামী ডিফারেন্স সূত্র প্রয়োগ করতে পারি। উদাহরণস্বরূপ, সুতরাং এখানে আমাদের কাছে রয়েছে P2x f0 যোগ x x0 ভাগ h গুণিত ডেল f0 যোগ x x0 গুণিত x x1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 h স্কোয়ার গুণিত ডেল স্কোয়ার f0। আমাদের ক্ষেত্রে h হল 1, h এখানে দূরত্ব যা সমান দূরত্ব বা ইকুইডিস্ট্যান্ট এবং সেই দূরত্ব হল 1। সুতরাং যা আমরা অগ্রগামী সূত্রে পেয়েছিলাম এবং যা আমাদের মনে আছে, সুতরাং আমরা উপরের মানগুলিতে এটি ব্যবহার করতে যাচ্ছি। এই টেবিলের মানগুলি এখানে প্রথম মানগুলি। সুতরাং এটি ঠিক ডেল f0 এবং এটি অগ্রগামী। সুতরাং এটি ডেল স্কোয়ার f0। সুতরাং এই দুটি মান এখানে ব্যবহার করা হবে। এটি হলো -2 এবং এখানে এটি 1। সুতরাং এই 1 এবং -2 এই মানগুলি এবং তারপর x0 এবং x1 প্রতিস্থাপন করে এখানে 0 এবং 1 পাওয়া যাবে। সুতরাং এখানেও 0। আমরা এই সূত্রটি সরলীকরণ করতে পারি এবং আমরা 1 যোগ x বিয়োগ x2 যোগ x পাব। সুতরাং অবশেষে আমাদের এই পলিনোমিয়াল 1 যোগ 2x বিয়োগ x2 রয়েছে, যা এই প্রদত্ত বিন্দুগুলি 0, 1, 1, 2 এবং 2, 1 এর মধ্য দিয়ে যায়। কেউ আবার পরীক্ষা করতে পারে এবং স্বাভাবিকভাবেই এটি এই সমস্ত বিন্দুকে সন্তুষ্ট করবে। এখন নিউটনের পশ্চাৎগামী সূত্রে আসি। সুতরাং সূত্রটি দেখে মনে হচ্ছে যে আমাদের এখন f0 এর পরিবর্তে f2 আছে। এটি পশ্চাৎগামী অভিমুখে f2 থেকে শুরু হবে। সুতরাং এটি এখানে f0, এটি f1 এবং এটি f2। সুতরাং এখানে এটি x0, এটি x1 এবং এটি x2। সুতরাং এখন এই পশ্চাৎগামী ডিফারেন্স অপারেটরগুলি এখানে অর্ডার 1 এবং অর্ডার 2 এর। এবং শুধু স্মরণ করার জন্য বলি যে এখন এই সময় এই মানগুলি পাওয়া যায়। সুতরাং এই প্রথমটি হলো এই ডেল f2 এবং এটি হলো f2 এর পশ্চাৎগামীর দ্বিতীয় অর্ডার। সুতরাং এই মানগুলি আমরা এখন এই সূত্রে প্রতিস্থাপন করতে পারি এবং আমরা পলিনোমিয়ালটি পেতে পারি। সুতরাং এখানে x বিয়োগ 0 গুণিত x বিয়োগ 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 গুণিত 1 গুণিত -2, যেখানে h সমান 1। সুতরাং এবং দ্বিতীয় অর্ডারটি 2 এর সমান এবং তারপর আমরা সরলীকরণ করতে পারি এবং আমরা একই পলিনোমিয়াল, একই ইন্টারপোলেটিং পলিনোমিয়াল পাবো, যা হলো 1 যোগ
2x x2। সুতরাং এই নিউটনের অগ্রগামী এবং পশ্চাৎগামী সূত্রগুলি যখন আমাদের সমদূরত্ব বিন্দু থাকে তখন এগুলি প্রযোজ্য হয়। এবং এটি একটি সহজ উদাহরণ যেখানে আমরা দেখেছি কিভাবে নিউটনের পশ্চাৎগামী এবং অগ্রগামী ইন্টারপোলেটিং পলিনোমিয়াল গঠন করতে হয়। এখানে একটি বিন্দু আছে যা আমাদের আলোচনা করা উচিত, যে ধরুন যদি এখন দ্বিতীয় অর্ডারের পলিনোমিয়াল তৈরি করার পরে আমরা বুঝতে পারি যে আমাদের কাছে আরও একটি ডেটা পয়েন্ট আছে, যেমন x3, ফাংশন fx3 সমান 3, 10। তাই আমরা 0, 1 এবং 2 এই মানগুলি দিয়েছিলাম। এবং এখন এটি প্রায়শই দেখা যায়, উদাহরণস্বরূপ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায়, যে এখন কিছু সময়ের পরে আমাদের কাছে পরবর্তী ডেটা পাওয়া যায় যা হলো 3 এবং 10। সুতরাং আমাদের কাছে আরও ডেটা পয়েন্ট রয়েছে এবং এখন আমরা একটি উচ্চতর ডিগ্রির পলিনোমিয়ালের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে চাই। সেটি হলো তৃতীয় ডিগ্রির পলিনোমিয়াল এবং আমাদের 4টি বিন্দু আছে। এখন আমাদের মান 0-তে আছে, 1-এ আছে, আমাদের 2-এ আছে এবং আমাদের একটি মান 3-এও আছে। তাই মোট 4টি বিন্দু আছে। সুতরাং আমরা ডিগ্রি 3-এর একটি পলিনোমিয়ালকেও সামঞ্জস্যপূর্ণ করতে পারি। এবং নিউটনের এই অগ্রগামী এবং পশ্চাৎগামী সূত্রগুলির সুন্দর বৈশিষ্ট্য হলো এই যে আমাদের সমস্ত গণনা করতে হবে না, অর্থাৎ আমাদের আবার পুরো টেবিলটি পুনরাবৃত্তি করতে হবে না। শুধুমাত্র আমরা প্রতিটি কলামে শেষ সারিটি বা রোটি যোগ করব। সুতরাং এখানে ইতিমধ্যেই টেবিলটি ছিল, এই ডিফারেন্স টেবিল, যা আমরা দ্বিতীয় অর্ডারের পলিনোমিয়াল নির্মাণের জন্য ব্যবহার করেছি। এবং এখন আমাদের কাছে এই অতিরিক্ত ডেটা রয়েছে যে f এর মান হলো 10। সুতরাং আমরা এই টেবিলে এটি যোগ করব এবং সেই অনুযায়ী এখন এখান থেকে আরও একটি ডিফারেন্স আসবে যা 10 - 1 = 9। এবং তারপর এখানেও 9 - 1 = 10 এবং তারপর এখানেও 12 রয়েছে। সুতরাং এইগুলি এখন নতুন মান যা এই অতিরিক্ত ডেটার কারণে এসেছে। তবে টেবিলটি তৈরি করতে আমাদের পুরো গণনা পুনরাবৃত্তি করতে হবে না। আমরা কেবল কিছু গণনা করেছি যা এই অতিরিক্ত ডেটার কারণে এখন অতিরিক্ত ছিল এবং আমরা প্রয়োগ করতে পারি, তা সে অগ্রগামী বা পশ্চাৎগামী যাই হোক। সুতরাং উদাহরণস্বরূপ এখানে আমরা আবার অগ্রগামী ব্যবহার করছি এবং শুধু মনে রাখবেন যে এই অংশটি যা ইতিমধ্যে মূল্যায়ন করা হয়েছিল এটি পরিবর্তন করা হবে না, কারণ সেই মানগুলি সেখানে ব্যবহার করা হয়েছিল। এবং আমরা এখানে সেই পলিনোমিয়ালটি ব্যবহার করেছি যা আমরা ইতিমধ্যেই পেয়েছি, যেটি দ্বিতীয় অর্ডারের পলিনোমিয়াল ছিল। এই অতিরিক্ত ডেটার কারণে শুধুমাত্র একটি অতিরিক্ত পদ আসবে যা হল x - x0 গুণিত x - x1 গুণিত x - x2 ভাগ 3 গুণিত 12। সুতরাং এখন আমরা এটিকে সরলীকরণ করতে পারি এবং আমরা একটি তৃতীয় ডিগ্রির পলিনোমিয়াল পাব। আমরা পরে বুঝতে পারব যখন আমরা নিউটনের অগ্রগামী এবং পশ্চাৎগামী সূত্র ব্যতীত অন্যান্য ফরম্যাটগুলির বিষয়ে কথা বলব, যে আপনার কাছে অতিরিক্ত ডেটা থাকলে এটি সবসময় সম্ভব নয়, আপনাকে সমস্ত গণনা পুনরাবৃত্তি করতে হবে। কিন্তু এখানে এই অগ্রগামী এবং পশ্চাৎগামী সূত্রে আমাদের শুধুমাত্র একটি অতিরিক্ত পদ যোগ করতে হবে। প্রকৃতপক্ষে আমাদের এই গণনাটি করতে হবে না যা আমরা ইতিমধ্যে একটি দ্বিতীয় অর্ডারের পলিনোমিয়াল হিসাবে পেয়েছি, শুধুমাত্র এই তৃতীয় ডিগ্রির পলিনোমিয়াল পদটি সেখানে যোগ করা হবে এবং তারপর সেই অনুযায়ী আমাদের এটিকে সরলীকরণ করতে হবে এবং আমরা নতুন পলিনোমিয়াল পেয়েছি যার ডিগ্রি 3। পরবর্তী উদাহরণ, আমাদের কাছে ডেটা দেওয়া আছে এবং আমরা নিউটনের অগ্রগামী ইন্টারপোলেশন পলিনোমিয়াল গঠন করতে চাই। আমি বলতে চাইছি নিউটনের অগ্রগামী সূত্র ব্যবহার করেও ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটি একই হবে, আমরা অগ্রগামী বা পশ্চাৎগামী সূত্র যাই ব্যবহার করি। সুতরাং এখানে ডেটা 4, 6, 8, 2 দেওয়া হয়েছে, এখানে 2 এর পার্থক্য রয়েছে। সুতরাং h এর মান এক্ষেত্রে হবে 2। সংশ্লিষ্ট মানগুলি 1, 3, 8 এবং 16 দেওয়া হয়েছে। তাই আমরা x সমান 5 এর জন্য ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটির মূল্যায়ন করতে চাই। এবং ডিফারেন্স টেবিল নির্মাণের জন্য সুতরাং আমাদের 4, 6, 8, 12 আছে এবং তারপরে সংশ্লিষ্ট মানগুলি হল 1, 3, 8 এবং 16। সুতরাং আমরা এই টেবিলটি তৈরি করব। তাই এখানে 3 - 1 = 2, তারপর 8 - 3 = 5 এবং 16 - 8 = 8। তাই আমাদের 2, 5 এবং 8 আছে। এবং আবার দ্বিতীয় অর্ডারের ডেরিভেটিভের জন্য আমরা এটি করব, অর্থাৎ আমরা একই কাজ করব। সুতরাং 5 - 2 = 3 এবং 8 - 5 = 3 এবং তারপর অবশেষে আমাদের 3 - 3 = 0 আছে। সুতরাং আসলে কোনো তৃতীয় অর্ডারের পদ নেই এবং এটি এখন এই সূত্রেও প্রতিফলিত হবে।
কারণ আমাদের গণনা সরলীকৃত হবে, কোনো তৃতীয় অর্ডারের পদ থাকবে না। যদিও এখানে 4টি ডেটা পয়েন্ট রয়েছে, তাই আমরা ডিগ্রি 4 এর পলিনোমিয়াল আশা করছি। কিন্তু এই কারণে এখানে তৃতীয় অর্ডারের ডিফারেন্স 0 হয়ে যায়, এবং তাই আমরা আমাদের পলিনোমিয়ালে কোনো তৃতীয় ডিগ্রির পদ পাবো না। পলিনোমিয়ালটি দ্বিতীয় ডিগ্রির পলিনোমিয়াল হবে, কারণ এখানে এই পদটি যেখানে তৃতীয় অর্ডারের ডিফারেন্স ব্যবহার করে সেটি 0 হয়ে যায়, এবং আমাদের কাছে কেবল এই পদগুলিই রয়েছে। সুতরাং এই কারণে আমাদের কাছে 1 প্লাস এই x বিয়োগ 4 আছে, এবং তারপর এটিকে এইভাবে সরলীকরণ করা যেতে পারে, এবং অবশেষে আমরা সবকিছুকে একত্রিত করতে পারি। আমাদের এই দ্বিতীয় ডিগ্রির পলিনোমিয়াল আছে, এবং এখন আমরা যে কোনো বিন্দুতে মান গণনা করতে পারি। সুতরাং উদাহরণস্বরূপ x সমান 5 যদি আমরা এটি বসাই, তবে আমরা 1.625 পাচ্ছি। সুতরাং এখানে মজার বিষয় হলো 4টি ডেটা পয়েন্ট দেওয়া সত্ত্বেও আমরা একটি মাত্র দ্বিতীয় ডিগ্রির পলিনোমিয়াল পাই, যা অবশ্য আশ্চর্যজনক কিছু নয়, কারণ এটি এমন একটি ফলাফল যেখানে n+1 ডেটা পয়েন্ট দেওয়া হলে n এর সমান বা তার কম ডিগ্রি বিশিষ্ট একটি স্বতন্ত্র পলিনোমিয়াল থাকবে, যা এই সমস্ত বিন্দুর মধ্য দিয়ে যায়। সুতরাং এখানে আমরা দেখেছি যে যদিও 4টি ডেটা পয়েন্ট ছিল, কিন্তু আমরা শুধুমাত্র দ্বিতীয় ডিগ্রির পলিনোমিয়াল পেয়েছি, যা এই টেবিল থেকেও স্পষ্ট, কারণ এই ক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় অর্ডারের ডিফারেন্স 0 ছিল। এই উদাহরণে আমরা আবার এই টেবিলের জন্য নিউটনের পশ্চাৎগামী ডিফারেন্স সূত্র সম্পর্কে কথা বলব, যেখানে x এর মানগুলি হল 1, 2, 3, 4 এবং 5। সুতরাং 1 এর একটি ডিফারেন্স আছে, এবং তারপরে y এর সংশ্লিষ্ট মানগুলি হল 1, -1, 1, -1 এবং 1। সুতরাং এই ডেটা পয়েন্টগুলি নিয়ে আমরা ডিফারেন্স টেবিলটি নির্মাণ করতে পারি, যেখানে আমরা এই প্রথম কলামে এই সমস্ত x এর মানগুলি তালিকাভুক্ত করব, তারপরে দ্বিতীয় কলামে ফাংশনের অনুরূপ মান, এবং তারপর ডিফারেন্সগুলি আসবে। সুতরাং -1 1 সমান -2, তারপর এখানে 1 বিয়োগ -1 সমান 2, তারপর এখানে -1 1 সমান -2, তারপর এখানে 1 বিয়োগ -1 সমান 2। সুতরাং এই সমস্ত -2 2 এবং -2 2 আসবে, এবং আবার একইভাবে আমাদের সেখানে এই ডিফারেন্সগুলি থাকতে পারে, এবং আমরা দ্বিতীয় অর্ডারের ডিফারেন্সগুলি পাব, এবং একইভাবে আমরা তৃতীয় অর্ডারের ডিফারেন্সগুলিও পাব, এবং তারপরে অবশেষে আমাদের এই চতুর্থ অর্ডারের ডিফারেন্সটি আছে, যার মান 16। সুতরাং এই ডিফারেন্স টেবিল প্রস্তুত থাকার জন্য আমরা এখন কথা বলতে পারি, অথবা আপনি গণনার জন্য এই পশ্চাৎগামী ডিফারেন্স সূত্রটি ব্যবহার করতে পারেন। সুতরাং পশ্চাৎগামী ডিফারেন্স সূত্রটি আমাদের রয়েছে P4x সমান F4 যোগ x বিয়োগ x4 গুণিত গ্র্যাড F4 ভাগ h যোগ x বিয়োগ x4 গুণিত x বিয়োগ x3 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 গুণিত h স্কোয়ার গুণিত গ্র্যাড স্কোয়ার F4 যোগ x বিয়োগ x4 গুণিত x বিয়োগ x3 গুণিত x বিয়োগ x2 ভাগ ফ্যাক্টোরিয়াল 3 h কিউব গুণিত গ্র্যাড কিউব F4। সুতরাং আমরা এখন এখানে যা দেখতে পাচ্ছি তা হল আমরা এই সমস্ত x0 প্রতিস্থাপন করতে পারি। সুতরাং এটি এখানে x0, এটি হলো x1, এটি হলো x2, এটি হলো x3 এবং এটি হলো x4। অনুরূপভাবে এখানে আমাদের f0, f1, f2 এবং f3 এবং f4 রয়েছে, এবং এইগুলি অন্যান্য ডিফারেন্স, এবং এটি পশ্চাৎগামী টেবিল। আমরা জানি যে এটি আসলে ∇f4, এবং এখানে আমাদের এই ∇2f4, তারপর ∇3f4 এই মান, এবং তারপর ∇3f4 আছে। সুতরাং আমরা এই সমস্ত 2, 4, 8, 16 ব্যবহার করতে পারি, তাই এখানে 2, 4, 8 এবং 16 এই সমস্ত মানগুলি ব্যবহার করা হয়েছে, এবং তারপর x0, x1, x2, x3 এবং x4 এখানে এই সূত্রে প্রতিস্থাপিত হয়েছে, এবং সরলীকরণের পরে আমরা এই চতুর্থ অর্ডারের পলিনোমিয়াল 2×3 বিয়োগ 8x3 যোগ 100/3x² বিয়োগ 56x যোগ 31 পেতে পারি। নিম্নলিখিত টেবিল থেকে এই ফাংশন f22 এবং মান f42 এর মান অনুমান করুন। সুতরাং এখানে আমাদের কাছে 20 থেকে 45 পর্যন্ত ডেটা রয়েছে, যা হল 20, 25, 30, 35, 40 এবং 45। সুতরাং এই 5 এর পার্থক্য রয়েছে, এবং ফাংশনের জন্য
এখানে সংশ্লিষ্ট মানগুলি দেওয়া হয়েছে এবং আবার আমাদের যথারীতি ডিফারেন্স টেবিল তৈরি করতে হবে। সুতরাং প্রথম কলামে এখানে x এর মান থাকবে, দ্বিতীয়টিতে ফাংশনের সাথে সম্পর্কিত মান থাকবে। সুতরাং তারপর আমরা প্রথম অর্ডারের ডিফারেন্সগুলি গণনা করতে পারি, যা মাত্র এইগুলি বিয়োগ করে আমরা এখানে এই মানগুলি পেতে পারি, যা সমস্ত নেতিবাচক বলে মনে হয়। এবং তারপরে আবার এখানে 41 যোগ 22, তারপরে -31 যোগ 4 যোগ 41 এবং আরও অনেক কিছু। তারপর আবার আমরা দ্বিতীয় অর্ডারের ডিফারেন্সের জন্য দ্বিতীয় অর্ডারের পলিনোমিয়ালটি পেতে পারি। তারপর সেই অনুযায়ী আমরা এখানে তৃতীয় অর্ডারের ডিফারেন্স এবং চতুর্থ অর্ডারের এবং অবশেষে পঞ্চম অর্ডারের পাবো, যার মান 45। সুতরাং এখানে আমরা ফাংশন f22 এবং f42 অনুমান করতে চাই। তাই আমরা অগ্রগামী ব্যবহার করতে পারি অথবা আমরা পশ্চাৎগামী ডিফারেন্স সূত্রও ব্যবহার করতে পারি। সুতরাং এখানে এই 22 গণনা করার জন্য যা শুরুতে থাকবে, কারণ আমাদের ডেটা 20 থেকে শুরু হয়। সুতরাং আমরা অগ্রগামী ডিফারেন্স সূত্র ব্যবহার করব, কারণ এটি শুরুতে রয়েছে এবং আমাদের অগ্রগামী ব্যবহার করা ভালো। কারণ আসুন আমরা এই চলরাশি বা ভ্যারিয়েবলটির পরিবর্তন করি, যার সূত্রটিও আমরা পূর্ববর্তী বক্তৃতায় অধ্যয়ন করেছি। সুতরাং x 22 এবং x0 20। সুতরাং অগ্রগামী ডিফারেন্সের জন্য এই x0 এখানে আসবে, পশ্চাৎগামীর জন্য x এবং শেষ বিন্দুটি এখানে আসবে। সুতরাং যেহেতু এটি প্রথম বিন্দুর কাছাকাছি, তাই আমরা অগ্রগামী সূত্রটি নেব, কারণ পার্থক্যটি হবে মাত্র 2 এবং আমরা u এর জন্য একটি ছোট সংখ্যা পাব। সুতরাং এখানে h হল 5 এবং যদি আমরা এখানে প্রতিস্থাপন করি, তবে আমরা পাব u সমান x বিয়োগ x0 ভাগ h সমান 2/5। এবং তারপর আমাদের কাছে এই সূত্রটি রয়েছে, যেখানে এই পলিনোমিয়ালটি u এর পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে এবং যা এখানে 22 এর জন্য মান। আমরা এটি সম্পন্ন করতে চাই। সুতরাং u সমান 2/5, আমরা এখানে u এর মান 2/5 হিসাবে প্রতিস্থাপন করব এবং আমরা ডিফারেন্স টেবিল থেকে এই সমস্ত ডিফারেন্সগুলি ব্যবহার করতে পারি যা আমরা গণনা করেছি। এবং গণনা করার পরে আমরা এই সংখ্যাটি পাব, যা 22 এর জন্য এই ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটির সঠিক মান। সুতরাং কখনও কখনও যখন মানগুলি বড় হয়, তখন আমরা এখানে এই শিফটের সাথে কাজ করতে পারি, কারণ u ছোট হয়ে যায় এবং গণনাগুলি আরও সহজ হয়ে যেতে পারে। এবং একইভাবে যখন আমরা এই 42 এর জন্য গণনা করতে চাই, এখানে 42 সংখ্যাটি 45 এর কাছাকাছি, যা সেখানে শেষ বিন্দু। আমরা এখানে পশ্চাৎগামী ডিফারেন্স সূত্র ব্যবহার করতে পারি, যেখানে আমাদের আবার u গণনা করতে হবে এবং এই পশ্চাৎগামী ডিফারেন্স সূত্র ব্যবহার করতে হবে এবং আবার এই সমস্ত পার্থক্যগুলি প্রতিস্থাপন করে এবং এই u সমান 42 বিয়োগ 45 ভাগ 5 সমান -3/5 বসাবার পরে আমরা 218.6630 পাব। সুতরাং এটিও যেখানে, যদিও আমাদের চলরাশির এই শিফটিং ব্যবহার করতে হবে না, আমরা সরাসরি ব্যবহার করতে পারি, কিন্তু এই সংখ্যাগুলি গণনা করার পক্ষে একটু বড় হবে এবং তাই আমরা এখানে এই চলরাশির এই শিফটটি ব্যবহার করেছি। এখানে আমরা গণনা করতে চাই, আমরা এই 0 থেকে 1 এই ব্যবধান বা ইন্টারভ্যালে এই এক্সপোনেনশিয়াল ফাংশনটির আনুমানিক মান নির্ণয় করতে চাই, যা পলিনোমিয়াল ইন্টারপোলেশন দ্বারা দেওয়া হয়। সুতরাং আমরা এই x0 সমান 0, x1 সমান 0.5 এবং x2 সমান 1 এই বিন্দুগুলির সাথে একটি পলিনোমিয়াল ইন্টারপোলেশন দ্বারা এই এক্সপোনেনশিয়াল ফাংশনটির আনুমানিক মান নির্ণয় করতে চাই। সুতরাং আমরা 0, 0.5 এবং 1 এই তিনটি বিন্দুতে এই এক্সপোনেনশিয়াল ফাংশনটির মান পেতে পারি। সুতরাং শুধুমাত্র এই তিনটি মান আমরা ব্যবহার করব এবং স্বাভাবিকভাবে যদি আমাদের তিনটি মান থাকে, তাহলে আমরা 2 বা তার কম ডিগ্রির একটি পলিনোমিয়াল গঠন করতে পারি। সুতরাং এই ক্ষেত্রে আমরা ডিগ্রি 2 এর একটি পলিনোমিয়াল পাব। তাই যদি আমরা এই ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটিকে এই P2 দ্বারা চিহ্নিত করি, তবে আমরা এখন এই ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটির মান কী হবে তা গণনা করতে চাই। প্রথমে কেবলমাত্র স্বাভাবিক মানটি, আমরা ইতিমধ্যে যার উপর ভিত্তি করে বেশ কয়েকটি উদাহরণ করেছি। এটি এখানে নতুন। আমরা ত্রুটির মান ex বিয়োগ P2x এর জন্য উপরের সীমা বা আপার বাউন্ড খুঁজে পেতে চাই। প্রত্যক্ষ ত্রুটি গণনা না করেই আমরা এই ত্রুটির জন্য সীমা নির্ণয় করতে চাই। এবং আমরা এই ইন্টারপোলেশনের প্রথম বক্তৃতায় আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে ইন্টারপোলেটিং ত্রুটি বা ইন্টারপোলেটিং এরর বিষয়টি কী, অর্থাৎ প্রকৃত ফাংশন এবং ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটির মধ্যে ত্রুটির বিষয়টি কী। সুতরাং আমরা এখানে এই ত্রুটিটি অনুমান করার জন্য সেই সূত্রটি ব্যবহার করতে পারি এবং তারপরে আমরা বিভিন্ন বিন্দুতে প্রকৃত ত্রুটির তুলনাও করব
আমরা কয়েকটি ভিন্ন ভিন্ন বিন্দু বেছে নিতে পারি যেখানে আমরা সেই ত্রুটির তুলনা করতে পারি যে এই ত্রুটির সীমাটি আসলেই ত্রুটির জন্য কিছু অর্থপূর্ণ সীমা দেয় কিনা। সুতরাং আবার আমাদের ডিফারেন্স টেবিলটি তৈরি করতে হবে। আমাদের কাছে দ্বিতীয় অর্ডারের পলিনোমিয়াল আছে, সেই অগ্রগামী ডিফারেন্স সূত্রটি আমরা ব্যবহার করতে পারি এবং আমাদের এই টেবিলটি গণনা করতে হবে। সুতরাং x এর মান ছিল 0, 0.5 এবং 1। আমরা এখানে e0 সমান 1, e0.5 এবং e1 গণনা করেছি। সুতরাং e এর মান এবং তারপর f। সুতরাং আমরা এটি বিয়োগ করে প্রথম অর্ডারের ডিফারেন্স গণনা করব। তাই এটি হবে 0.6487 এবং আবার আমরা এখানে শিফট করব, বা এখানে ডিফারেন্সটি 1.0696 করব এবং আমরা এখানে 0.4208 পাব দ্বিতীয় অর্ডারের ডিফারেন্স হিসাবে। এবং তারপর এই সূত্রে আমরা এই f01 ব্যবহার করতে পারি। তারপর আমাদের কাছে f0 আছে যা এখানে আছে, এবং তারপর আমাদের 2f0 আছে যা এখানে দেওয়া আছে, এবং এই x0 এবং আমাদের x1 আছে, এখানে আমাদের x2 আছে। সুতরাং এই সমস্ত মান এখন জানা আছে, আমরা সেখানে এই সূত্রটি প্রতিস্থাপন করতে পারি এবং আমরা পলিনোমিয়ালটি পেতে পারি। সুতরাং এখানে আমাদের দ্বিতীয় অর্ডারের পলিনোমিয়ালটি হল p2x সমান 1 যোগ x বিয়োগ 0 গুণিত 0.6487 ভাগ 0.5 যোগ x বিয়োগ 0 গুণিত x বিয়োগ 0.5 গুণিত 0.4208 ভাগ 2 গুণিত 0.5 এর স্কোয়ার। এখানে h সমান 0.5 এই হিসাবে রয়েছে। সুতরাং এই সমস্ত মান থাকার কারণে আমরা এখন এখানে প্রতিস্থাপন করতেই পারি এবং এটিকে সরলীকরণ করতে পারি, যা একটি দ্বিতীয় অর্ডারের পলিনোমিয়ালে পরিণত হবে। সুতরাং এটি দ্বিতীয় অর্ডারের পলিনোমিয়াল যা এক্সপোনেনশিয়াল ফাংশনের আনুমানিক, যেখানে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন থেকে এই 3টি মান ব্যবহার করেছি এবং আমরা ডিগ্রি 2 এর এই পলিনোমিয়ালটি পেয়েছি। এখন ত্রুটির অংশে আসা যাক। তাই শুধু মনে করানোর জন্য বলি যে একটি সূত্র ছিল যা আমরা নির্ণয় করেছিলাম যে ফাংশন fx বিয়োগ Pnx সমান fn1 ইপসাইলন ভাগ n1 গুণিত x বিয়োগ x0 গুণিত x বিয়োগ x1 এইভাবে x বিয়োগ xn পর্যন্ত। সুতরাং এই সূত্রটি আমাদের ত্রুটির উপরের সীমা বা আপার বাউন্ড পেতে সাহায্য করবে যা এই পলিনোমিয়ালে ঘটেছে। এবং এই ত্রুটি অর্থাৎ এখানে ত্রুটির সর্বাধিক মানটি পেতে তাই আমরা কি করব? আমরা এখানে উভয় পক্ষের পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু নেব এবং তারপর সর্বাধিক, কারণ x এর মান 0 থেকে 1 পর্যন্ত পরিবর্তিত হতে পারে। আমাদের বিন্দুগুলি 0 থেকে 1 পর্যন্ত। আমরা 0 এবং 1 এর মধ্যে সর্বাধিক ত্রুটি কী তা নিয়েই কথা বলছি। সুতরাং আমরা x এর এই সর্বাধিক মানটির জন্য আগ্রহী এবং এখানেও এখন আমরা n+1 তম ডেরিভেটিভ পাব। সুতরাং আমাদের কাছে এক্সপোনেনশিয়াল ফাংশন রয়েছে, তাই এক্সপোনেনশিয়ালটি এখানে ডেরিভেটিভের এক্সপোনেনশিয়ালের সমান হবে এই ঊর্ধ্বসীমার কারণে। এই ঊর্ধ্বসীমাটি পেতে আমরা এখানে এই এক্সপোনেনশিয়াল ফাংশনের উপরে সর্বাধিক মান নেব যখন এই t এর মান 0 থেকে 1 এর মধ্যে পরিবর্তিত হয়। এখানে এই 6 পাচ্ছি কারণ n এখন 2, তাই 2 যোগ 1 ফ্যাক্টোরিয়াল সমান ফ্যাক্টোরিয়াল 3 সমান 6, এবং আবার এখানেও আমরা এটিকে সর্বোচ্চ করব। সুতরাং আবার x এর মান 0 থেকে 1 এর উপরে আমরা সর্বোচ্চ মানটি নেব, এবং তাই আমাদের কাছে এই 1 এর 6 et মডুলাস অফ x বিয়োগ 0 গুণিত x বিয়োগ 1 এর 2 গুণিত x বিয়োগ 1 আছে। সুতরাং প্রথমে আমাদের এই এক্সপোনেনশিয়াল ফাংশনের সর্বাধিক থাকা দরকার। এটি একটি ক্রমবর্ধমান ফাংশন এবং 1 এ অর্থাৎ যখন t এর মান 1 হবে তখনই এটি সর্বাধিক হবে। সুতরাং এখানে এর সর্বোচ্চ মানটি e ছাড়া আর কিছুই হবে না, এবং এখানে অর্ডার 3 এর এই ফাংশনের সর্বোচ্চ মানটি আমাদের তখন গণনা করতে হবে। সুতরাং আসুন আমরা ধরে নিই যে g সমান x গুণিত x বিয়োগ 1 এর 2 গুণিত x বিয়োগ 1, এবং তারপরে আমরা এর ডেরিভেটিভ নিয়ে এই ক্রিটিক্যাল বিন্দুগুলি বা ক্রিটিক্যাল পয়েন্টস পাই, এবং অবশেষে এটি সমাধান করার পরে আমরা x সমান 3 9 বিয়োগ 4 গুণিত 3 গুণিত 1 এর 2 ভাগ 2 গুণিত 3 সমান 3 ±√3 ভাগ 6 পাব। এই সেই বিন্দুগুলি যেখানে ফাংশনটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান অর্জন করে, কিন্তু এখানে আমাদের পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু আছে।
সুতরাং প্রকৃতপক্ষে এই দুটি বিন্দুতে এই 0 থেকে 1 এই ব্যবধানের মধ্যে ফাংশনটি সর্বাধিক মান অর্জন করে। সুতরাং এটি থাকলে আমরা x 3 যোগ ±√3/6 এতে ফাংশনটির মান পাব, এবং এটি বের হবে যখন আমরা এই 1/6 দ্বারা গুণ করে আমরা 0.0218 পাব। সুতরাং এটি হলো উপরের সীমাটি বা আপার বাউন্ড যা আমরা এই ত্রুটির জন্য পাচ্ছি যখন x এর মান 0 থেকে 1 এর মধ্যে পরিবর্তিত হয়। এবং এখন আমরা যাচাই করতে পারি যে প্রকৃত ত্রুটিটি আসলে এই ত্রুটি সীমার নিচে রয়েছে, কারণ এটি উপরের সীমা এবং এটি হলো ঊর্ধ্ব সীমা। সুতরাং 0 থেকে 1 এই ব্যবধানের মধ্যে যে কোনো বিন্দুতে ত্রুটির মানটি 0.0218 এর কম হওয়া উচিত। সুতরাং আমাদের এই ত্রুটির সীমাটি রয়েছে, এবং এখন আপনি যদি প্রকৃত ত্রুটির সাথে তুলনা করেন, তাই আমরা উদাহরণ হিসাবে 0.1, 0.3, 0.6, 0.9 এরকম কিছু বিন্দু নিয়েছি যা আমরা 0 থেকে 1 পর্যন্ত নিয়েছি, এবং প্রকৃত মান এবং পলিনোমিয়ালের এই পার্থক্যের মান এখানে গণনা করা হয়। এবং আমরা এখানে দেখতে পারি যে এই প্রকৃত ত্রুটিগুলি সর্বদা এই 0.0218 এর চেয়ে কম। ঠিক আছে, তাই এই বিশেষ উদাহরণে আমরা এটাও দেখেছি যে প্রকৃত ত্রুটি গণনা না করেই এই ত্রুটির সীমাটি আমরা কেবল অনুমান করতে পারি যে কি হতে পারে, অর্থাৎ ত্রুটির উপরের সীমাটি কি হবে। সুতরাং এই রেফারেন্সগুলি আমরা এই বক্তৃতা প্রস্তুত করার জন্য ব্যবহার করেছি, এবং আমরা যা করেছি আমরা বেশ কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখিয়েছি কিভাবে নিউটনের অগ্রগামী এবং নিউটনের পশ্চাৎগামী ইন্টারপোলেশন সূত্র ব্যবহার করে ইন্টারপোলেটিং পলিনোমিয়াল গঠন করা যায়। এবং এই শেষ উদাহরণে আমরা ত্রুটির সীমাগুলি বা এরর বাউন্ডস ব্যবহার করেছি, যেগুলি এর আগে এই ইন্টারপোলেশনের প্রথম বক্তৃতায় নির্ণয় করা হয়েছিল। ঠিক আছে, এই বক্তৃতার জন্য এটুকুই সবকিছু, এবং আমি আপনাদের মনোযোগের জন্য আপনাদের ধন্যবাদ জানাই।